নমস্কার, আমি নবনীতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত। যেই দিন এই ভিডিওটা করছি সেই দিন ভূত চতুর্দশী, অর্থাৎ কালী পুজোর আগের দিন। আজকে ডুডুর পাপার ল্যাব ছুটি নেই, তাই সকালবেলায় ওকে ব্রেকফাস্ট একটু ইডলি, সাম্বার আর কালকে রাতের ফ্রাইড রাইস ছিল ফ্রিজে। বললো ফ্রাইড রাইসটা ভালো হয়েছে, আমাকে একটু গরম করে দাও বলে সেই ফ্রাইড রাইসটা গরম করে দিয়েছি আর লাঞ্চ রেডি করে দিয়েছি। ডুডুর পাপা ল্যাবে চলে গেল। আমার ছেলের তবে আজকে থেকে ছুটি, কারণ আজকে যেহেতু 30শে অক্টোবর, আজকে ওদের অ্যাকাউন্ট ক্লোজিং, কালকে দীপাবলি, এরপর একদম রবিবার ভাইফোঁটা, সোমবার থেকে স্কুল। আর স্কুল ছুটি থাকলেই সারাদিন ছেলের বদমাইশি। ওর পাপা ল্যাবে চলে যাওয়ার পর ও কী করেছে, রান্নাঘরে স্ল্যাবে উঠে একটা চেয়ার নিয়েছে নিচে, সেটা দিয়ে স্ল্যাবে উঠে এই বনভিটার কৌটোতে চিনি থাকে, সেই চিনি খাবে বলে এরকম করছে, কিন্তু কৌটোটা খুলতে পারছে না। তাই আমাকে একটু তেল দিয়ে দিয়ে বলছে আর কি, মাম্মাম খুলে দাও, মাম্মাম আমি এইটা করতে পারি, মাম্মাম আমি এই করবো, মাম্মাম আমি সেই করবো, এইসব গল্প করছে আর কি, যাতে আমি মনটা ভালো হয়ে ওকে কৌটোটা খুলে দিই। স্কুলে গিয়ে এইসব অনেক বুদ্ধি হয়েছে। যাই হোক, সারাদিন আজকে আর ভিডিও করার সেইভাবে সময় পেলাম না। পুজো ঘণ্টার দিনে তো একটু ব্যস্ততা থাকেই বাড়িতে, আর ছেলে যেহেতু বাড়িতে আছে আর ও তো সারাদিন ওর পেছনে ঘুরতে ঘুরতে আমার সময় চলে যায়। ডুডুর পাপা ল্যাবে চলে যাওয়ার পর ডুডুর সকালবেলাটা আমার রান্নার কাজটা পুরোটাই করে ফেলি। তারপর ঘর মোছা, ওর পাপা ল্যাবে চলে যাওয়ার পর ঘর মোছা, কাচাকাচি, রান্নাঘর পরিষ্কার, বাসন ধোয়া, একটার পর একটা কাজ লেগেই থাকে। সব কাজ সারতে সারতে কখন দেখি 1:30-2 বেজে গেছে। আর ছেলে যেহেতু ঘরে আছে, তো ওরও পেছনে অনেকটা বকতে হচ্ছে। তাই এখন সন্ধে হয়ে গেছে, ডোডোর পাপা ল্যাব থেকে ফেরার সময় হয়ে গেছে। তাই এখন একটু ভেজিটেবিল চপ বানাচ্ছি। একটু ভেজিটেবিল চপ দিয়ে অল্প একটু মুড়ি আর চা, মুড়ি দেবো, আর তার সাথে তো চা দিতেই হবে। এখন তো দামোদর মাস চলছে, 1 মাস পুরো নিরামিষ, তার মধ্যে ভাবলাম একটু ভেজিটেবিল চপটা বানালে একটু মুখরোচক হবে আর কি। এই ভেজিটেবিল চপটা তো একেবারেই নিরামিষ, এতে পেঁয়াজ রসুনও থাকে না। ভেজিটেবিল চপটা বানিয়ে নেওয়ার পর তেলটা দেখলাম অনেকটা কালো হয়ে গেছে, নোংরা হয়ে গেছে ব্রেড ক্রাম্বগুলো পড়ে, তো সেটাই তারপরে তেলটা পরিষ্কার করলাম। তারপরে চপটা বানিয়ে রাখলাম। এদিকে দীপদান করব, আগে সন্ধে দেখালাম, তারপরে দীপদানের জন্য আমার ছেলে বলল, মামাম আমি আজকে প্রদীপটা সাজিয়ে দিই। আমি বললাম ঠিক আছে, বলে প্রদীপে অনেকটা তেল ঢেলে ফেলেছে বলে একটু ভয় পেয়ে গেছে, তো আগুনেও হাত দেবে না, ও শুধু প্রদীপটা আমাকে সাজিয়ে দিল। আমি আর আমার ছেলে মিলে সন্ধে দেখিয়ে দীপদান করে তারপরে ডোডোর পাপা বলেছে আজকে যেহেতু 14 প্রদীপ দেওয়ার ব্যাপার আছে, 14 প্রদীপটা ওর পাপা দেবে। তাই আমরা এই কাজগুলো এগিয়ে রাখলাম। ওর বাবা শুধু 14 প্রদীপ এসে সাজাবে আর তারপর 14 প্রদীপ দেবে। আজকে একটু সন্ধেবেলার ওয়েদারটা দেখায়। আমাদের ব্যালকনি থেকে যতটা দেখা যায় আর কি, আমাদের ব্যালকনিটা যেই দিকে, এদিকটা বেশিরভাগই কলকারখানা। লোকালিটি আমাদের ব্যালকনি থেকে খুব একটা দেখা যায় না। এই বাঁ দিকে যখন দেখাবো, এই দিকটা একটু লোকালিটি রয়েছে, বাদ বাকি পুরোটাই কলকারখানা। তবে দীপাবলি যেহেতু এখানকার এখানে যেহেতু দীপাবলি খুব বড় উৎসব, সেই জন্য দীপাবলিতে এখানে চারিদিকে প্রত্যেকটা বাড়িতে আর কি, একটা বাড়িও বাদ নেই, প্রত্যেকটা বাড়িতে আলো দিয়ে ভালো করে সাজানো হয়। বাড়িগুলো সাজসজ্জা দেখতে, আলোকসজ্জা দেখতে রীতিমতো সন্ধ্যেবেলা আমরা বেরোবো ঠিক করেছি। এত সুন্দর লাগছে, প্রত্যেকটা বাড়ি এত সুন্দর লাগছে। আর তার সাথে শুধু বাড়ি সাজানো নয়, তার আলো দিয়ে বাড়ি সাজানো নয়, তার সাথে রঙ্গোলি। প্রত্যেকটা বাড়িতে বিকেলবেলা রঙ্গোলি দেখতে বেরোতে হবে রীতিমতো, এত সুন্দর, এত সুন্দর রঙ্গোলি করে এরা। আমরা যেমন পৌষ মাসে, পৌষ পার্বণের সময় বাড়িতে
আলপনা দেওয়া হয়, সেরকম এখানে রঙ্গোলির চল ভীষণভাবে। আর কি সুন্দর সুন্দর রঙ্গোলি করছে। আমিও রঙ্গোলির কিছু সরঞ্জাম কিনে এনেছি, যতটা পারবো দেবো, কারণ সব কিছু কেনা হয়ে ওঠেনি। আমি এমন সময় বাজারে গেছি, এত ভিড় দীপাবলির জন্য, সেই জন্য আর হয়ে ওঠে না, বাচ্চা নিয়ে সব সময় হয়ে ওঠে না সব কিছু। যাই হোক, এই বছর যতটা পেরেছি করেছি, পরের বছর খুব ভালোভাবে রঙ্গোলি করব, খুব ইচ্ছে আছে। আর এখন তো দিন অনেকটাই ছোট হয়ে গেছে, 5টা 20-25 বা 5:30টার মধ্যে একেবারে অন্ধকার হয়ে যাচ্ছে, আর রাত অনেকটা বেড়ে গেছে। এই ঋতু পরিবর্তনের সময় মানুষের মনে তো হঠাৎ করে এতটা দিন ছোট, এত রাত বড়, মানুষের মনে তো একটা প্রভাব পড়েই। বেশ একটা মন খারাপ লাগে, সময় কাটতে চায় না, রাতটা কাটতে চায় না। তো সেই জন্য মানুষের মনে তো একটা ঋতুর একটা প্রভাব পড়েই। কিন্তু ঠিক একটা ঋতু শেষ হওয়ার পরই যখন একটা নতুন ঋতুর আগমন ঘটছে, অর্থাৎ হঠাৎ করে যে এই যে ঋতুর পরিবর্তন, এতে যাতে মানুষের মন ভারাক্রান্ত না হয়, সেই জন্য এই দীপাবলির মতো, দুর্গাপুজো প্রথমে, তারপর লক্ষ্মী পুজো, তারপরে দীপাবলি, এই দীপাবলির মতো এত আলোর উৎসব পালন করা হয়। সেই সুপ্রাচীন কাল থেকে এই ধরনের রীতি নিয়ম, পুজো পার্বণ চলে আসছে। মানে এই ধরনের রীতি নিয়ম, পুজো পার্বণ, এগুলো দেখে মনে হয় এগুলো যেন একেবারে ঋতুর সাথে তাল মিলিয়ে, মানে সেইভাবেই সময়ে সময়ে এই নিয়মগুলো চালু করা হয়েছে, যাতে মানুষ প্রকৃতির সাথে মানে কিভাবে নিজেদেরকে মানিয়ে নেবে সেই ব্যবস্থা। এই যে বর্ষা শেষ হলো, হেমন্তকাল আর বসন্তকালটা তো এখন খুব সেইভাবে বোঝা যায় না, মানে একদম মাঝখানের দুটো ঋতুর মাঝখানের ঋতু। এখন আর সেইভাবে হেমন্তকাল আর বসন্তকাল তো সেইভাবে বোঝা যায় না, ক্লাইমেট এত চেঞ্জ হয়ে গেছে। কিন্তু ক্লাইমেট চেঞ্জ হলেও গ্রীষ্মকাল, বর্ষাকাল বা শীতকাল, এই 3টে ঋতু কিন্তু আমরা খুব ভালোভাবেই বুঝতে পারি। তো সেই হিসেবে মানে বর্ষাকালের পরে যখন কিছুদিনের জন্য হেমন্তকাল পেরিয়ে এই শীতকাল আসছে, তখন এই যে আলোর উৎসব, এটা ভীষণভাবে মানুষের মনকে আনন্দ দেয়, এবং শীতটাকে কিভাবে মানুষ উপভোগ করবে সেই উৎসাহ যেন এখন থেকেই তৈরি হয়ে যায়। তবে এই পুজোর সময় ছোটোবেলার কথা সবারই নিশ্চয়ই খুব মনে পড়ে। যেমন আমরা যখন ছোট ছিলাম, আমাদের বাড়ি যেহেতু একটু গ্রাম সাইডে, গ্রাম শহর, গ্রাম বলুন আর কলকাতায় বলুন, ওই সময়টা একটু ক্লাইমেট যেহেতু আলাদা ছিল, সেই কারণে তখন আমাদের বিশ্বকর্মা পুজো শেষ হয়ে যাওয়ার পরেই আমাদের মধ্যে একটা বেশ, বিশ্বকর্মা পুজো এসে গেছে মানে একটা দুর্গা পুজোর আমেজ আমাদের মধ্যে চলে আসতো। আমরা বুঝতে পারতাম এবার বিশ্বকর্মা পুজো হয়ে গেছে মানে এবার দুর্গা পুজো হবে। এবং ঠিক মহালয়ার দিন ভোর 4টের সময় বাবাকে দেখতাম রেডিওতে মহালয়া শুনতে, তারপর সকাল 7টায় আমরা টিভিতে, তখন তো ডিডি বাংলা ছিল, তো সেই দূরদর্শন চ্যানেলে মহালয়া দেখতাম। আর আমাদের সময়ে ইন্দ্রাণী হালদার, ইন্দ্রাণী দত্ত, ইন্দ্রাণী সেন, এনাদের মহালয়া দেখে দেখেই আমরা বড় হয়ে গেছি। প্রত্যেক বছর এনাদের মহালয়াই চালানো হতো, কিন্তু কোনো বছরই আমাদের কাছে মহালয়াটা পুরনো লাগতো না। প্রত্যেক বছরই আবার ওই মহালয়া দেখার জন্য একটা নতুন, মানে একটা অন্যরকম আকর্ষণ ছিল আমাদের মধ্যে। তবে তখন মহালয়ার দিন সকাল থেকেই আমরা হালকা গরম জামা কাপড় পরতে শুরু করতাম, আর দুর্গাপুজোর পর তো ভালোই ঠান্ডা পড়ে যেত। আর কালী পুজোর, মানে কালী ঠাকুর বিসর্জন হয়ে গেছে মানে একদম শীত পাকাপাকিভাবে এসে গেছে, এটাই তখন হতো। আস্তে আস্তে ক্লাইমেট চেঞ্জ হলো, গরমটা বেশি হতে লাগলো। মানে বিগত কয়েক বছরের কথাই বলি, বিগত কয়েক বছর কলকাতায়, মানে ধরুন না 2013-14 সাল থেকেই দেখেছি কলকাতায় আর সোয়েটার পরতে লাগে না। যদিও কখনো লাগে, সেটা হচ্ছে মানে একটু যেই সাইডগুলো ট্রাফিক কম আছে,
পার্ক আছে, জলাশয় আছে, ওই দিকগুলো একটু একটু ফাঁকা জায়গা, সেই জায়গাগুলোই একটু ঠান্ডা থাকতো। কিন্তু বাদবাকি যেটা খুব লোকালিটি এরিয়া, খুব জনবসতিপূর্ণ মার্কেট এরিয়া, সেই জায়গাগুলোতে আর মানে গরম জামা কাপড় পরতে হতো না, তার সাথে ব্ল্যাঙ্কেট তো বেরই করতে হতো না। মানে এরকম কলকাতার মানুষ শীত কি ভুলেই গেছে এখন। তবে কোভিডের পর থেকে আবার একটু চেঞ্জ হয়েছে, যেমন মানে মোটামুটি একটু শীত কলকাতাতেও মোটামুটি বেশ কয়েকদিন, 1 সপ্তাহ বা 14-15 দিন, এই কয়েকদিন মাত্র শীত থাকে, শীত বোঝা যায়, মানুষজন একটু সোয়েটার মাফলার পরে, কিন্তু বাদবাকি সময় আর শীত থাকে না। তবে এখানে আমি এখন যেখানে আছি, এখানে যেহেতু পাহাড়ি এলাকা, আগের বছরও দেখেছিলাম প্রচণ্ড শীত, কলকাতার থেকে অবভিয়াসলি বেশি শীত এখানে, কিন্তু এবং এখানে শীতটা দুর্গাপুজোর পর থেকেই দেখলাম বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। তবে কালী পুজোর পর দেখলাম বেশ ভালোভাবে শীত পড়ে গেছে। কিন্তু যেহেতু পাহাড়ি এলাকা, সেই জন্য বেলা বাড়ার সাথে সাথে টেম্পারেচার বেড়ে যায়, তখন আর ঠান্ডা থাকে না বেলার দিকে, কিন্তু সকালবেলা আর বিকেলের পর থেকে একদম ঠান্ডা, মানে বাইরে একেবারেই ঠান্ডা পড়তে শুরু হয়ে গেছে, এবং মানুষজনের মোটামুটি বাচ্চাদের তো সোয়েটার পরা শুরু হয়ে গেছে। তবে আমার ছেলের স্কুলে হয়তো কালী পুজোর পর, যে ভাইফোঁটার পরের দিন যে স্কুল খুলবে, তখন থেকেই হয়তো শীতের পোশাক পরে যাওয়ার নোটিশ দেবে। তবে এবারে আর আগে থেকে পোশাক কিনবো না, তার কারণ আমার ছেলে যখন প্রথম স্কুলে ভর্তি হয়, তখন আমাদের 2-1টা ড্রেস এক্সট্রা কেনা হয়ে গেছিলো। তো এক্সট্রা কিনে তো কোনো লাভ নেই, সেগুলো বেশি পরেই থাকবে। তো সেই জন্য এইবারে ঠিক করেছি শীতের পোশাকের আগে নোটিশ দেবে কী কালারের সোয়েটার, টুপি বা ফুল স্লিভ শার্ট বা ফুল প্যান্ট, এগুলো যখন বলবে, যখন নোটিশ দেবে, তারপরেই কিনবো। কারণ সকালবেলা উঠে যা দেখতে পাচ্ছি যে এত সকালবেলা স্কুলে যাবে, সোয়েটার টুপি না পরলে বা ফুল প্যান্ট না পরলে হবে না, ঠান্ডা ভালোই পড়ে গেছে। আমার ছেলে ওর পাপার সাথে কয়েকটা ঝুরঝুরি জ্বালাচ্ছে, আর এই বছর দেখছি খুব সাহস হয়ে গেছে, ক্যাপ ফটকাও ফাটাচ্ছে। আগের বছর একটা কিছুতে হাত দেয়নি, সব আমিই জ্বালিয়েছি। সে তুবড়িতেও জ্বালাতে পারবে না, কিন্তু একটা ঝুরঝুরি, রং মশাল কিছুতেই হাত দেয়নি। সব সময় আমাকে বলতো, মাম্মাম তুমি ধরাও, মানে ওরা আনন্দ পাচ্ছিল, কিন্তু নিজে ভয়ে কিছুতেই হাত দিচ্ছে না, আমার হাতটা পর্যন্ত ধরছিল না, দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। কিন্তু এই বছর দেখছি খুব সাহস হয়ে গেছে, কি একা একাই ক্যাপ ফটকার রিলগুলোকে লাগাচ্ছে আর নিজে ফাটাচ্ছে। আবার বুদ্ধি আছে, ওর পাপা যেইভাবে শিখিয়ে দিয়েছে সেইভাবেই করছে। আর এই ঝুরঝুরিগুলো যতক্ষণ না শেষ হবে, ও একটার পর একটা জ্বালাচ্ছে। ওর বাবা বলছে, আরে আর না, অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 1 ঘন্টার মতো এগুলো নিয়েই ও করছে। বলছে আর করিস না। সে কে শোনে কার কথা। আর একটা ফানুস ধরাবো এখন, দেখা যাক ফানুসটা কীভাবে ওড়ে। তার কারণ এত উঁচু থেকে ফানুসটা ছাড়বো, মানে এত উপরে 7 তলায় যেহেতু থাকি, এখানে হাওয়াটাও একেবারে ভীষণ হাওয়া দেয়। তো এই হাওয়ার মধ্যে ফানুসটা ঠিকঠাকভাবে উড়লে হলো, দেখা যাক কি হয়। টুটুর পাপা এখন ফানুসটা রেডি করছে, ব্যালকনি থেকে ওড়াবো। তবে নিচে মাঠে গিয়ে করলে বোধহয় ভালো হতো, মানে এত হাওয়াই না নিচে আবার পড়ে যায়। দেখা যাক কি হয়, এক সময় এমন উল্টো হাওয়া থাকে। তবে আজকে ভূত চতুর্দশী, ছোটোবেলায় দেখতাম মা আজকের দিনে 14 শাক করতেন। আজকে খুব সেই 14 শাকের কথা মনে হচ্ছিল, কিন্তু আর মায়ের কথা তো অবশ্যই মনে হয়, কিন্তু 14 শাক আজকে হলো না, কারণ আমার ছেলের আজকে যেহেতু স্কুল ছুটি, আবার ডোডোর পাপার যেহেতু ল্যাব আছে, সেই কারণে আর বাজারে যাওয়া সম্ভব হলো না। আমার ছেলের স্কুল থাকলে কি হতো, বাজারের ওপর দিয়ে ওকে স্কুলে দিয়ে বাজারের ওপর দিয়ে যখন আসতাম শাক কিনে নিতাম, কিন্তু স্কুল যেহেতু ছুটি আর হলো না, আর ডোডোর পাপা ল্যাবে যাবে, বাজারে যাওয়ার আর সময় হবে না, তাই জন্য আজকে 14 শাকটা স্কিপ করলাম। অন্য একদিন ছুটির দিন দেখে 14 শাক নিয়ে আসতে বলবো।
তবে চোতো শাক আমার সত্যি কথা বলতে কিনে খেতে ভালো লাগে না। কি কি শাক মিশিয়ে দেয়, তারপরে এত কেটে কুচিয়ে বিক্রি হয়, ওর মধ্যে কীভাবে ওরা বাছে, কি কি পরিষ্কার করে। আমরা তো কত বাড়িতে দেখতাম, বা আমিও যখন করি, শাকের এপিঠ ওপিঠ উল্টে মানে একটা পাতার দুপিঠই দেখে নিই যাতে কোনো পোকার ডিম বা কোনো নোংরা না থাকে। এবং বিশেষ করে শাক কাটার সময় ভালোভাবে মানে পরিষ্কার জায়গায় কাটা, যাতে কোনো চুল না থাকে, কারণ শাকের সাথে তো চুল কেটে যাওয়া, চুল যদি বাই চান্সলি থাকে সে একবারে কুচি কুচি হয়ে যাবে। তো সেই কারণে শাক বাছার সময় আমরা একটু বেশ মানে ভালোভাবে আর কি শাক বাছি। তো বাজার থেকে ওই চোতো শাক কিনে খেতে ইচ্ছেও করে না, কিন্তু কি আর করা যাবে, এখানে তো আর আমি খুঁটে খুঁটে শাক তুলতে পারবো না, সেটা তো আর মানে কোনোভাবেই পসিবল না। তো সেই হিসেবে যারা বাইরে থাকে তাদেরকে তো কিনেই খেতে হবে, কলকাতার মানুষ তো কিনেই খায়, তো এখানেও আমাকে কিনেই খেতে হবে। তো একদিন ছুটির দিন দেখে চোতো শাক নিয়ে আসতে বলবো। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সচেতন থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার পরের একটি ব্লগে। তবে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে আমার পরের একটি ব্লগে। বাই বাই।